রতু ১৯ বছরের গাঁট্টা গোট্টা যুবক। হায়ার সেকেন্ডারি পাশ করার পর আর পড়া হয়নি। কারণটা অতি পরিচিত, সাংসারিক দারিদ্র্য। ছাত্র হিসেবে মোটামুটি মেধাবী, কিন্তু লেখাপড়ার খরচ কে জোগাবে? বাড়িতে বিধবা মা, ছোট ছোট 2 ভাই বোন। বাবা ছিলেন ভূমিহীন কৃষক, তবুও মনের জোরে ছেলের পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন লড়াই করে। গোপনে ধার দেনাও প্রচুর করেছিলেন। সব হিসাব গোলমাল হয়ে গেল তার অকাল মৃত্যুতে। বাবার ঋণের বোঝা এসে পড়ল ওদের ওপর। বাড়ির বড় ছেলে, কাজ না করে উপায় ছিল না রতুর। শশধর পণ্ডিতের তেলের মিলে ঢুকে পড়েছিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। হায়ার সেকেন্ডারি পাশ বলে এই সম্মানের পোস্ট, মাইনে ৫,০০০। পড়াশোনা একেবারে লাঠে উঠল। সে রতু এখন প্রেমে পড়েছে। জীবনে প্রথম বলেই বোধহয় একেবারে ভাষাভাষী প্রেম। ওর মনের আকাশে এখন একটাই মুখ, চিন্তার মূল কেন্দ্র একটিই নারী। পৃথিবীতে যেন আর কেউ নেই, কিচ্ছু নেই। রতুর শুধু একটা কথাই মনে হয়, লতুকে ছাড়া সে যে আর বাঁচবে না। লতুকে ছাড়া জীবন তার একেবারে বৃথা। কিন্তু একতরফা প্রেমটাকে কি করে দুতরফা করা যায় সেটাই সে এখনো ভেবে উঠতে পারেনি। লতু কি মানবে তার প্রেম প্রস্তাব? 99% নেগেটিভ চান্সেস। নিজের মনকেও মাঝে মাঝে প্রচন্ড দোষ দিতে ছাড়ছে না রতু। শেষ পর্যন্ত ওই শশধর পণ্ডিতের মেয়েটাকেই তোর মনে ধরতে হলো। লতু মানলেও ওর বাপটা মানবে না। শালা মনিব বলে কথা, কি যে করি। কাজে সামান্য ভুল হলেই যা মেজাজ দেখায়, তার উপর যদি আবার এইসব জানতে পারে, আর বিপদের অপেক্ষা রাখবে না। কি যে করি। রতু বুঝে যায় তার প্রেমের কুড়ি কোনো দিনই ফুল হয়ে ফুটবে না, হয়তো অকালেই ঝরে পড়ে যাবে। পৃথিবীটাকে খুব নির্মম জায়গা বলে মনে হতে লাগে রতুর। এখানে ভালোবাসার কোনো মূল্য নেই। বেঁচে থাকার ইচ্ছেটাই ধীরে ধীরে কমে আসছে তার, বেশ বুঝতে পারে রতু। কিন্তু মার ভাই বোনের কথা ভেবে মরার কথাও ভাবতে পারে না। মাঝে মাঝে মন বেপরোয়া হয়ে বলে ওঠে, মরতেই যদি হয় তবে একবার চেষ্টা করে মর না গাধা। কাপুরুষের মতো লটকে সটকে গেলে মার ভাই বোন তো কাঁদবে, বাকি পৃথিবীর কারোই কিছু যায় আসবে না। একবার চেষ্টা করে দেখ, একবার। কিন্তু সাহসে তার কুলোয় না। লতু যদি ভুল বুঝে ওর বাপকে বলে দেয়, শশধর পণ্ডিতের পয়সার সঙ্গে সঙ্গে হাতটাও লম্বা। ভুলুদার মারকুটে বাহিনী ওর কথায় ওঠে আর বসে। মালটা একবার ইশারা করলে ভুলু বাহিনীর হস্তক্ষেপে রতুর সঙ্গে তোবড়ানো টিনের আর কোনো তফাৎ থাকবে না। আগে সিনেমা টিনেমা বিশেষ দেখতো না রতু, এখন দেখে। রোম্যান্টিক সিনেমাগুলো দেখে মোহিত হয়ে যায়। রতুর আরেক মুশকিল হলো, সেরকম কোনো চালাক চতুর বন্ধু নেই ওর। রতু সিনেমায় দেখেছে এমন পরিস্থিতিতে বন্ধুরা বিশেষ ভূমিকা পালন করে থাকে, নানাভাবে সাহায্য করে, কখনো বুদ্ধি দিয়ে, কখনো টাকা দিয়ে, আবার কখনো আরো অনেক কিছু দিয়ে। সে কপাল কি রতুর আছে? একবার কথাটা কায়দা করে গাছের বন্ধু টোকনের কাছে পেড়েছিল রতু। আচ্ছা ধর তুই একটা মেয়ের প্রেমে পড়লি, যাকে বলে একেবারে হুলট প্রেম। আচ্ছা তখন তুই কি করবি? বিয়ে করে নেবো। হ্যাঁ বিয়ে, আচ্ছা ঠিক আছে, কিন্তু ধর মেয়ের বাপ তোর সঙ্গে বিয়ে দিল না, তখন কি করবি? অন্য প্রেম করবো। আর পাগলা, এ প্রেম সে প্রেম নয় রে। এ প্রেম বোঝবার সাধ্য তো নেই।
আচ্ছা, গাধার সঙ্গে আমি কথা বলছি। কেলানে মজনু আমার। গল্প বলা কাজ অফিসিয়ালে আজ আপনারা শুনছেন সুজিত বসাকের লেখা ভ্যালেন্টাইন্স গিফট। গল্পের মুখ্য ভূমিকায় প্রবাল এবং সোহিনী, গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি অভিক। কিপ লিসনিং। একসময় ঋতু ধরেই নিল তার প্রেম আর এই পৃথিবীর আলো দেখতে পাবে না। যে মনে উঠেছে সেই মনের মধ্যেই মরে যাবে। এই রকম যখন পরিস্থিতি, ঠিক তখনই ঋতুর গল্পে প্রথম টুইস্ট এলো অভাবিত, অকল্পনীয়ভাবে। ঋতুর প্রেমে পড়ার পর থেকে ঋতুর মন ভালো থাকে না। অসহায় প্রেম ঋতুকে ভিতরে ভিতরে ফোঁপড়া করে দিয়েছে, আনন্দ উচ্ছ্বাস কেড়ে নিয়েছে, কাজকর্ম সবই যন্ত্রের মতো করে যায়, কোনো কিছুতেই মন বসে না। ব্যাপারটা কিছুদিন ধরেই লক্ষ্য করছিল সতুদা, লতুর দাদা, শশধর পণ্ডিতের ছেলে। দিলখোলা ছেলে, হইচই করে জীবন কাটাতে ভালোবাসে। অ্যাটলিস্ট বাপের মতো উদ্ভট আর হাড়কেপন নয়। পিঠে আচমকা একটা থাবড়া মেরে সতুদা একদিন বলল, বাপধন, মুখ চোখ দেখে তো লক্ষ্য সুবিধা ঠেকছে না মাইরি। হ্যাঁ, তা কার প্রেমে পড়েছ নটবর? হ্যাঁ, ইয়ে মানে না না না, আমি কেন প্রেমে টেমে পড়তে যাব? ওসব কি আমাদের মানায় বলো দাদা? আরে কাকা, তোমার অভিমানী কথাবার্তায় কিন্তু অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে মাইরি। বেশ কয়েকদিন ধরে তোমার ভাবচক্কর ফলো করছি বস। কিছু কেলো তো অবশ্যই আছে। আমাদের শরীরের যে কোনো আঘাতই লাগুক, ফুটে ওঠে এই থোবড়াতেই গো। তোমার বিগ্রানো থোবড়ায় ব্যথা বেদনা জল জল করছে যে গুরু। ঋতু রীতিমতো ঘামতে শুরু করেছে। সতুদা কি মনের কথা পড়তে পারে নাকি? মনে জোর আনার চেষ্টা করলো ঋতু। সতুদা যতই চাপাচাপি করুক, লতুর নাম কিছুতেই বলবে না ও। ঋতু জানে এ ব্যাপারে বাপ বেটা একই ভূমিকা পালন করবে। নিজের বোনের নাম শুনলেই এই চেহারা নিমেষে পাল্টে যাবে। ঋতু গম্ভীর মুখে বলল, ওসব ছাড়ো না সতুদা, আমার ভালো লাগছে না। অনেক কাজ বাকি আছে, ঠিক সময়ে না হলে কাকু আবার বকাবকি করবে। শশা পণ্ডিতের কথা মেনে চললে তোমার লাইফ হেল হয়ে যাবে কাকা। ছোট থেকে দেখছি তো মিনিমাম রোমান্টিক ব্যাপার নেই মালটার মধ্যে। নিজের বাপ বলে বলছি না হে, লোকটা টাকা পয়সা ছাড়া কিছুই বোঝে না। ওর কথা মতো চললে জীবন আলুনি আলু ভাতে হে। আমাকে শুধু হ্যাঁ কি না বলো, বাকি বন্দোবস্ত আমি করে দেবো। প্রেম হচ্ছে উপরওয়ালার একটা সিগন্যাল মাইরি। হ্যাঁ, অবজ্ঞা করতে নেই। হাই ভোল্টেজ স্পার্ক ছাড়া ও জিনিস কবজা করা মুশকিল। ধীরে ধীরে কাবু হয়ে যাচ্ছে ঋতু। সতুদা যেমনটা বলছে ঠিক তেমনটাই তো ঋতুর প্রেম। কিন্তু এই সতুদাই লতুর নাম শোনার পর কি আর এই সতুদা থাকবে? এক্ষুনি হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে। বাবা পণ্ডিতের কানে কথা ওঠার আগে ছেলে পণ্ডিতই যদি বিষ ঝেড়ে ফেলে। অস্থির হয়ে ওঠে সতু। কেউ তো ভাবছিস বলতো, তোর প্রেমিকা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। তার নাম ধাম কি আছে আমি জানতে চাই না। ওসব নয়, গোপনই থাক। কিন্তু তুই বেটা লজ্জাবতী লতা, তাকে প্রপোজ কিছু করেছিস? কত আর ঠেকিয়ে রাখা যাবে একে? নাম জানতে চাইছে না জেনে এখন কিছুটা স্বস্তি পেলেও এ স্বস্তি তো ক্ষণস্থায়ী।
একদিন তো জেনেই যাবে। তখন তবুও একটু সাহস সঞ্চয় করে বলল, না, ও করার সাহস হয়নি। সে আর আশ্চর্য কি, হ্যাঁ? যে সত্যিটা স্বীকার করতেই এত সময় লাগায় সে করবে প্রপোজ। যাকে প্রপোজ কেমন করে করতে হয় জানিস? হ্যাঁ, মানে সিনেমায় দেখেছি, ওই হাঁটু গেড়ে বসে একটা গোলাপ দিয়ে বলতে হয় আই লাভ ইউ। জিও কাকা জিও। সিনেমা দেখার উপকার রচনা লিখতে দিলে তোমার এই পয়েন্টটা 1 নম্বরে থাকবে, কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? কিন্তু এর সঙ্গে আরো একটা জিনিস দরকার, একটা গিফট। তাহলে ক্ষীর তাড়াতাড়ি জমবে। যদিও এসব ফর শো, আসল হচ্ছে মনের টান। তবুও যখন যেটা পাবলিক খায় আর কি। গিফট? কি গিফট দিতে হবে? রতু ধীরে ধীরে আউলে যাচ্ছে। সতুদা তাকে নিয়ে মজা করছে না তো? সতুদা কিন্তু অভয় দেয়, সে আমি ম্যানেজ করে দেব। তুমি শুধু মিটিং এর ডেটটা ফিক্সড করে ফেলো। আমি বলি কি, কদিন পরেই ভ্যালেন্টাইন্স ডে, ওই দিনই ফিক্সড করে ফেল, ঠিক আছে? প্রপোজ করার পারফেক্ট দিন। আমি পরশু শহরে যাচ্ছি, ভালো দেখে একটা গিফট নিয়ে আসবো। ফিল্ডে নেমে পড় কাকা, আমি একটু বিভু কাকার বাড়ি থেকে এখন ঘুরে আসছি, বুঝলি? ঠিক আছে, তুই চিন্তা করিস না, এই চললাম। বাইক নিয়ে ভটভট করতে করতে বেরিয়ে গেল সতুদা। ও চলে যাওয়ার পরেও অনেকক্ষণ সেদিকে তাকিয়ে রইল রতু। মনে হলো সতুদা কাল্পনিক একটি চরিত্র, যার বাস্তব কোনো অস্তিত্বই নেই। এ পৃথিবীর লোকজনকে তো রতু একরকম নির্মম নির্দয় বলেই দেখে দিয়েছিল। তবে কি এরকম মানুষ এখনো 2-1টা আছে? তবে খুশি হলেও রতু খুব বেশি খুশি হতে পারল না। লতুকে বলার সাহস কি ওর আছে? রতু বুঝতে পারছে না। তবে এটাই ওর শেষ সুযোগ। সতুদার সঙ্গে একটা দৈব যোগ অবশ্যই আছে, নইলে এমন হয়? একদিকে ভয়, অন্যদিকে সতুদার সাপোর্ট। মনের মধ্যে 18 দিনের একটা মহাভারত যুদ্ধ কমপ্লিট করে রতু তেড়ে ফুঁড়ে উঠল। পরে কি হয় পরে দেখা যাবে। আপাতত লতুর সঙ্গে দেখা করে ওদের সাক্ষাতের কথাটা পাকা করেই ছাড়বে। লতু যাচ্ছিল নিপাদের বাড়ি। রতু তাকে ডেকে বলল, এই লতু, হ্যাঁ এইদিকে দাঁড়াও। আচ্ছা লতু, একটা কথা ছিল, 1 মিনিট দাঁড়াবে? কি কথা? আমার তাড়া আছে। না না না, বেশি সময় নেব না, 1 মিনিট। বুধবার বিকেলবেলা নদীর পাড়ে কালী মন্দিরের সামনে একটু আসতে পারবে? একটা জরুরি কথা বলার ছিল। ভেবে দেখব। এই বলে লতু চলে গেল নিপাদের বাড়ি। রতু হতাশ হলো বড্ড। এ কেমন জবাব? তবুও সান্ত্বনা খুঁজে নিল। মুখের উপর না তো বলেনি। ফেব্রুয়ারি মাসের 14 তারিখ। নদীর পাড়ে কালী মন্দিরের সামনে একটা বাঁধানো বেদিতে বসে আছে রতু। ডান পাশে একটা প্যাকেট আর তার উপর রাখা একটি টকটকে লাল গোলাপ। রতু ধরেই নিয়েছে লতু আসবে না, বৃথাই এই আয়োজন। কতক্ষণ চিন্তামগ্ন ছিল জানা নেই। হঠাৎ করে পেছনে তাকিয়ে দেখল লতু দাঁড়িয়ে, মুখে হাসি। বলল, কি বলবে বলো, আমার এবার তাড়া আছে। রতু গম্ভীর মুখে বলল,
আমি একটা অন্যায় করে ফেলেছি, তার জন্য তোমার কাছে ক্ষমা চাইব। সেই জন্যই ডাকলাম তোমাকে। তুমি এসেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ক্ষমা? কিসের? আমি তোমাকে ভালোবেসে ফেলেছিল তো, কিন্তু মুশকিল হলো আমি গরিব, তোমরা বড় লোক। আমি চাকর, তোমরা মালিক। আমার সঙ্গে তোমার কখনোই কোনো ভাব হবে না। সমস্যা হলো সতুদা জানে যে আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু ও জানে না যে আমি তোমাকেই ভালোবাসি। আর আর আমি যাতে সেই মেয়েটাকে প্রপোজ করতে পারি, তাই সতুদা এই গিফটটা এনেছে। আর একটা গোলাপও আছে। সতুদার কেনা গিফট আর আমার কেনা গোলাপ সব এখানেই আছে। ঝোঁকের মাথায় এইসব করলেও অনেকক্ষণ ধরে এখানে বসে আমি ভাবনা চিন্তা করলাম, জানো। এখন মনে হচ্ছে এটা ঠিক নয়। সব জানিয়ে আমার তোমার কাছে ক্ষমা চেয়ে নেওয়াটা উচিত। আমি গরিব, কিন্তু আমি অসৎ নয়। সতুদাকে প্লিজ কিছু বলো না। দাদা তো আমাকে বলেছে লস্ট কেস লতু, ওর দ্বারা কিচ্ছু হবে না। যা করার তোকেই করতে হবে। ঝটপট গোলাপটা দাও দেখি। গিফটের টাকাটা দাদাকেই দিও বরং। অন্যের টাকায় গিফট নিতে আমার বইয়ে গেছে। আমি চললুম, আমার আবার তাড়া আছে। হতবাক রতু ডাকবে না করে শেষ অবধি পিছু ডেকেই ফেললো। মানে সব সময় এত তাড়া কেন থাকে তোমার? তাড়া না দিলে তুমি কি সারা জীবনেও কিছু করে উঠতে পারতে? হাঁদারাম, বাড়ি গিয়ে দাদাকে শেল্টার দিতে হবে। যে দাদা যে মেয়েটাকে ভালোবাসে না, তার বাড়িও কি শশা পণ্ডিতের স্ট্যাটাস ম্যাচ করে ভেবেছ? দাদা আমার ব্যবস্থা করেছে, আমাকেও তো দাদার ব্যবস্থা করতে হবে। আর তোমার কি মনে হয় দাদা নিজে থেকে এসেছিল তোমার কাছে? আমাকে দেখলে যে তোমার চোখে পলকও পড়তো না, সে কথা দাদা জানলো কি করে? কে দাদাকে কে বলেছিল তোমাকে একটু সাহায্য করতে শুনি? আমার তারা না থাকলে তুমি তো তাকিয়ে তাকিয়ে আরো 20টা বছর বয়স বাড়িয়ে ফেলতে। মানে মানে সতুদাকে কি তুমি মানে? থাক, একদিনে আর অত বুদ্ধি খাটাতে হবে না, পাগল একটা। বসন্তের অদ্ভুত এক হাওয়া রতুর চুল এলোমেলো করে দেয়। শুনছিলেন সুজিত বসাকের লেখা ভ্যালেন্টাইন্স গিফট। রতুর ভূমিকায় অভিনয় করেছে প্রবাল, লতুর চরিত্রে সোহিনী, সতুদা, টোকন, গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি অভিক। সাউন্ড প্রোডাকশন প্রবাল এবং অভিক, পোস্টার ডিজাইন প্রবাল এবং ব্রতপ্রিয়া, পর্ব পরিচালনায় অভিক এবং প্রবাল। আসছে দিনে গল্প বলা কাজ আবারও হাজির হবে আরও নতুন স্বাদের গল্প নিয়ে। Till then, please like, comment, share and subscribe our channel Golpo Bola Kaj Official, your Golpo partner.